আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের অন্তর্গত গ্রিন কেমিস্ট্রি ও গ্রিন কেমিস্ট্রির মূলনীতি নিয়ে আলোচনা করব। সিএফসির নামকরণ নিয়ে আলোচনা করব এবং নামকরণ থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। গ্রিন কেমিস্ট্রি হলো এমন একটি পদক্ষেপ যেখানে সকল শিল্প ও ব্যবহারিক ক্ষেত্রে কার্যকরভাবে নবায়নযোগ্য রিনিউয়েবল উপাদান ব্যবহার করতে হবে, বর্জ্য অপসারণ করতে হবে এবং বিষাক্ত পরিবেশের জন্য ক্ষতিকর বিকারক এবং দ্রাবক ব্যবহার পরিত্যাগ করতে হবে। গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্য হলো কতগুলো মূলনীতির মাধ্যমে পরিবেশের ক্ষতি রোধ করা, অর্থাৎ আমার যে কোনো রাসায়নিক প্রক্রিয়ায় যেন বজ্র পদার্থ কম উৎপন্ন হয়, তা দ্বারা যেন পরিবেশের ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সেটা কিভাবে রোধ করা যায় তার উপায় বের করা এবং তা প্রয়োগ করাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্য। পল অ্যানাস্তাস এবং জন সি ওয়ার্নার গ্রিন কেমিস্ট্রির 12টি মূলনীতি প্রদান করেন। এই 12টি মূলনীতির মাধ্যমে গ্রিন কেমিস্ট্রির কার্যক্রম পরিচালিত হয়। প্রথমে আসি বজ্র পদার্থ রোধকরণ। প্রথম নীতিটা কি? বজ্র পদার্থ রোধকরণ। সেটা যে ডাস্টবিনের চিহ্ন অর্থাৎ বজ্র পদার্থ রোধ করার কথা বোঝানো হয়েছে। সকল ক্ষেত্রে এমন পদ্ধতি বা কৌশল নিতে হবে যেন বজ্র পদার্থ উৎপন্ন না হয় বা কম উৎপন্ন হয়। উৎপন্ন বজ্র পদার্থ পরিষ্কারকরণ বা প্রক্রিয়াকরণের চেয়ে গ্রিন কেমিস্ট্রি বজ্র পদার্থ উৎপন্ন না হওয়া বা কম উৎপন্ন হওয়ার প্রতি গুরুত্ব দেয়। এক্ষেত্রে ই ফ্যাক্টরের মান বিবেচনায় নেওয়া হয়, অর্থাৎ কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় যদি বজ্র পদার্থ উৎপন্ন হয়, সেই উৎপন্ন বজ্র পদার্থকে প্রক্রিয়াকরণ করা অনেক জটিল বিষয়, কিংবা তা দ্বারা পরিবেশের দূষণ বেশি হবে। সে কারণে গ্রিন কেমিস্ট্রি বলে যে কি না, যেন উৎপন্নই না হয় কিংবা উৎপন্ন যদি হয় তা যেন ন্যূনতম পর্যায়ে থাকে, তার উপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে ই ফ্যাক্টরের মান বিবেচনা না হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর সমান মাস অফ টোটাল ওয়েস্ট মাস অফ প্রোডাক্ট, অর্থাৎ টোটাল বজ্র পদার্থের ভর ডিভাইডেড বাই মোট পদার্থের ভর, এই অনুপাতটাকে আমরা বলি ই ফ্যাক্টর। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি ই ফ্যাক্টরের মান বেশি অর্থ বজ্র পদার্থের মান বেশি, তার অর্থ পরিবেশের জন্য বেশি ক্ষতিকর। আর যদি ই ফ্যাক্টরের মান কম হয়, তার অর্থ বজ্র পদার্থের পরিমাণ কম, সেক্ষেত্রে পরিবেশ বান্ধব। 2 নম্বর সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এমন বিক্রিয়া পদ্ধতি গ্রহণ করতে হবে যেন বিক্রিয়ক অণু বা পরমাণু সমূহের সর্বোচ্চ সংখ্যক উৎপাদে পরিণত হয়। এক্ষেত্রে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি টার্ম ব্যবহার করা হয়, অর্থাৎ বিক্রিয়ক সমূহের অধিকাংশই যেন উৎপাদে পরিণত হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিক্রিয়ক সমূহের মোট ভরের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদ বা উৎপাদ সমূহের মোট ভরের শতকরা পরিমাণকে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি বলে। অর্থাৎ উপরে থাকবে কাঙ্ক্ষিত পদার্থ সমূহের মোট ভর ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের মোট ভর ইন্টু 100, তাহলে সেটাই হবে আমাদের কি এই সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তাহলে আমরা যদি মিথেন প্লাস অক্সিজেন অর্থাৎ মিথেনের দহন বিক্রিয়াটা দেখি, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। এটা আমাদের কাঙ্ক্ষিত, কারণ এটা পরিবেশের জন্য ক্ষতিকর নয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর। তাহলে এই কাঙ্ক্ষিত মোট ভর হচ্ছে 2 মোল আছে, 1 মোলের ভর 18, তাহলে 236। আর বিক্রিয়ক সমূহের মোট ভর হচ্ছে মিথেনের 16 আর অক্সিজেনের 2 মোল আছে 64। তাহলে টোটাল মাস অফ অল রিঅ্যাক্টেন্ট, সকল বিক্রিয়ক সমূহের ভর হচ্ছে কি 16 যোগ 64 সমান 80। টোটাল মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্টটি পানি, তাহলে তার হবে কি 36 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি সমান টোটাল মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, অর্থাৎ কাঙ্ক্ষিত পদার্থের ভর ডিভাইড টোটাল মাস অফ অল রিঅ্যাক্টেন্টস। এখানে কোনো বইয়ে হচ্ছে প্রোডাক্টসের দেওয়া থাকে টোটাল মাস অফ অল প্রোডাক্টস, কিন্তু কথা হচ্ছে সেটা ঠিক নয়। কিন্তু রেজাল্ট একই হবে, রেজাল্টের কোনো ভেরিয়েশন হবে না, কারণ বিক্রিয়কের মোট ভর সমান হচ্ছে উৎপাদ সমূহের মোট ভর। এটা সবসময় একটা সমতাকৃত সমীকরণে একই হবে। তাহলে রেজাল্টের কোনো হেরফের না হলেও এটা হচ্ছে উৎপাদ সমূহের ভর নয়, এটা বিক্রিয়ক সমূহের ভর। তাহলে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি সমান আমরা কি লিখতে পারি? 36 ডিভাইডেড বাই 80 ইন্টু 100 সমান 45%। এটা হচ্ছে এইভাবে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি নির্ণয় করা হয়। আর পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি যা বেশি, সেটা হচ্ছে অধিক সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, আর যদি কম হয় তার অর্থ কম সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। 3 নম্বর পয়েন্ট, কম বিষাক্ত রাসায়নিক দ্রব্যের সংশ্লেষণ। এমন রাসায়নিক বিক্রিয়া এবং সংশ্লেষণের পথ পরিকল্পনা করতে হবে যেন নিরাপদ উৎপাদ তৈরি হয়, বিষাক্ত রাসায়নিক পদার্থ উৎপন্ন কম হয়, পদার্থ কম উৎপন্ন হয়, বিষাক্ত রাসায়নিক পদার্থ কম উৎপন্ন হয়, এটার দিকে আমাদেরকে কি করতে হবে? এটা নজর রাখতে হবে।
এক্ষেত্রে বিক্রিয়ক, দ্রাবক এবং উৎপাদ সকল পদার্থের বিষাক্ততা বিবেচনায় নিতে হবে। অর্থাৎ উৎপাদ আমি কি নিচ্ছি সেটা পরিবেশের জন্য ক্ষতিকর কিনা, তার অল্টারনেটিভ যদি কিছু থাকে সেটা যদি কম বিষাক্ত হয় তাহলে সেটা নিতে হবে। আবার উৎপাদ যেটা তৈরি হলো সেটা হচ্ছে যেটা বাই প্রোডাক্ট, যেটা আমরা হচ্ছে মূল কাঙ্ক্ষিত উৎপাদ নয়, সেটা কেমন বিষাক্ত পরিবেশের জন্য, সব কিছু বিবেচনায় নিতে হবে। 4 নম্বর পয়েন্ট, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের আগে উক্ত বিক্রিয়ায় কি পরিমাণ বিষাক্ত পদার্থ উৎপন্ন হবে এবং পরিবেশের উপর এর কি প্রভাব পড়বে তার মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আমি একটি রাসায়নিক প্রক্রিয়া সংগঠন করব, পরিচালনা করব, তার আগেই আমাকে হিসাব করতে হবে হচ্ছে সেটা কি পরিমাণ বিষাক্ত পদার্থ বা বজ্র পদার্থ উৎপন্ন করবে এবং তা পরিবেশের জন্য কি পরিমাণ ক্ষতি হবে। 5 নম্বর, নিরাপদ দ্রাবক ব্যবহার। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সম্ভাব্য সকল দ্রাবকের মধ্যে যেটি পরিবেশগতভাবে সবচেয়ে নিরাপদ সেটি ব্যবহার করতে হবে। যদি সহায়ক দ্রাবক ব্যবহৃত হয় সেক্ষেত্রে একই নীতি গ্রহণ করতে হবে। তাহলে কি দ্রাবক ব্যবহারের ক্ষেত্রে যদি আমি কোনোটাই হচ্ছে দ্রাবক হিসাবে পানি নিলেও হয়, আবার হচ্ছে আমার কোনো একটা জৈব দ্রাবক যেমন হচ্ছে আমরা ইথানল বলতে পারি, সেটা নিয়ে তাহলে জৈব দ্রাবক পরিবেশে ছড়াইলে কি হবে, সেটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমার যদি এরকম ক্ষেত্রে যে কম তুলনামূলক দুটা তিনটা দ্রাবক দ্বারা একই কাজ করা যায় তাহলে পরিবেশের জন্য যেটা কম ক্ষতিকর সেটাকে আমাকে বিবেচনায় নিতে হবে। এবং সহায়ক দ্রাবক যদি থাকে সেই সহায়ক দ্রাবকের ক্ষেত্রে একই নীতি প্রয়োগ করতে হবে। জ্বালানি দক্ষতা বৃদ্ধি। এমন পদ্ধতি গ্রহণ করা যাবে না যেখানে ক্রমাগত তাপ প্রয়োগ এবং শীতল করতে হয়। অর্থাৎ ক্রমাগত তাপ প্রয়োগ করলে এবং শীতল করলে তাপের অপচয় ঘটে, তাহলে এমন কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না। সেটা ধারাবাহিকভাবে একবার তাপ প্রয়োগ করলাম, আবার শীতল করলাম, আবার তাপ প্রয়োগ করলাম, এরকম করা যাবে না। সব ক্ষেত্রে অপটিমাল তাপমাত্রা এবং চাপ প্রয়োগের নীতি গ্রহণ করতে হবে। অপটিমাল তাপমাত্রা চাপ বলতে এমন একটা তাপমাত্রা এবং চাপকে বোঝায় যেটা শিল্পগতভাবে ওই রাসায়নিক প্রক্রিয়াটি লাভজনক কিন্তু সেটা পরিবেশের জন্য কম ক্ষতিকর। অর্থাৎ কম তাপমাত্রা প্রয়োগ করে এমন একটি তাপমাত্রা যেখানে উৎপাদনও ঠিক থাকবে, আবার হচ্ছে চাপের অপচয় খরচ বেশি হবে না, পরিবেশের ক্ষতি কম হবে। এই বিষয়টা মাথায় রাখাটাকেই বলা হয় অপটিমাল কন্ডিশন। এই অপটিমাল তাপমাত্রা এবং চাপ প্রয়োগ করা হয় শিল্পক্ষেত্রে। নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। নবায়নযোগ্য উৎস যেমন উদ্ভিদ হতে সংগৃহীত রাসায়নিক ব্যবহারের প্রতি প্রাধান্য দিতে হবে। রিনিউয়েবল যে সোর্স আছে সেটাকে আমাকে ব্যবহার করতে হবে। কাঁচামাল যেহেতু আমার হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিংবা শিল্পের ক্ষেত্রে কাঁচামাল প্রয়োজন, সেই কাঁচামাল হচ্ছে সিনথেসিস না করে কি করতে হবে, যেটা রিনিউয়েবল সোর্স যেমন হচ্ছে কি উদ্ভিদ, এখান থেকে সংগৃহীত করতে হবে। একই রাসায়নিক যদি নবায়নযোগ্য এবং পেট্রোকেমিক্যাল উভয় উৎস হতে পাওয়া যায় তবে নবায়নযোগ্য উৎসের ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি কোনো একটা রাসায়নিক দ্রব্য ব্যবহার করব, সেটার সোর্স হচ্ছে উদ্ভিদও আছে, আবার সেটা হচ্ছে পেট্রোকেমিক্যালসও আছে, কিংবা কোনো সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে পাওয়া যায়, তাহলে আমাকে অবশ্যই উদ্ভিদ থেকে আহরিত হচ্ছে পদার্থটি ব্যবহার করতে হবে। 8 নম্বর, ন্যূনতম উপজাতক। বিক্রিয়ার ফলে যেন ন্যূনতম উপজাতক ডেরিভেটিভ তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বহুধাপ বিশিষ্ট বিক্রিয়ায় অযাচিত অনেক উপজাত তৈরি হয়, বেশি বিক্রিয়ক ও জ্বালানি ব্যবহৃত হয় এবং বেশি বজ্র পদার্থ উৎপন্ন হয়। তাই বহুধাপ বিশিষ্ট বিক্রিয়া পরিহার করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমার যদি কোনো একটা উৎপাদ তৈরি করতে যায়, সেটা যদি সিঙ্গেল স্টেপ বা এক ধাপে তৈরি করা যায় সেটাই চেষ্টা করতে হবে। বহু ধাপ বিশিষ্ট বিক্রিয়াকে পরিহার করতে হবে। কারণ কি এখানে অযাচিত, যা আমার প্রয়োজন নাই কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, এমন অনেক পদার্থ উৎপন্ন হয়। তাহলে অবশ্যই সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের দিকে যেতে হবে, অর্থাৎ এক ধাপ বিশিষ্ট বিক্রিয়ার দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। প্রভাবন প্রয়োগ। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে দ্রুত সাম্য অবস্থায় পৌঁছতে সাহায্য করে, ফলে কম জ্বালানির ব্যবহারে অধিক সংখ্যক বিক্রিয়ককে উৎপাদে পরিণত করে। ফলে রাসায়নিক দ্রব্যের অপচয় কম হয়, কম জ্বালানির প্রয়োজন হয়, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি বৃদ্ধি পায় এবং কম বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে ইউরিয়া তৈরির ক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন একটি গুরুত্বপূর্ণ ধাপ। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় এটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয়। কিন্তু
এই আমরা যদি প্রভাবক ব্যবহার করি তাহলে সাম্য অবস্থায় এটা অ্যামোনিয়া তৈরি একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া, তাহলে এর সাম্য অবস্থায় পৌঁছাই দিবে খুব দ্রুত, সেটা হচ্ছে কি প্রভাবক। তাহলে এরকম ক্ষেত্রে যখন প্রভাবক প্রয়োগ করার সুযোগ আছে সেসব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রভাবক প্রয়োগ করতে হবে যেন বিক্রিয়াটি দ্রুত সাম্য অবস্থায় পৌঁছে যায়। তাহলে কি হবে, সময় কম লাগবে, সময় কম লাগার অর্থ জ্বালানির কম অপচয়, ফলে পরিবেশের ক্ষতি কম হবে। প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, এমন রাসায়নিক উৎপন্ন করতে হবে যা অণুজীব বায়ো অর্গানিজম দ্বারা খুব সহজেই বিভাজনযোগ্য, ডিগ্রেডেবল হয় এবং বিভাজনের ফলে যেন পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান তৈরি না হয়। তাহলে আমার কি করতে হবে, এমন রাসায়নিক পদ্ধতি গ্রহণ করতে হবে যার ফলে যদি পরিবেশে কোনো কিছু ছড়িয়ে পড়ে সেটা যেন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এসব অণুজীব দ্বারা কি হয়, এগুলা হচ্ছে ভেঙে যায়। এগুলা আবার ভেঙে যাওয়ার ফলে যদি বিষাক্ত পদার্থ তৈরি হয় তাহলে তো আবার পরিবেশের হচ্ছে ক্ষতি হবে। তাহলে এদের ভাঙনের ফলে যাতে হচ্ছে পরিবেশের ক্ষতিকর কোনো উপাদান তৈরি না হয় সেদিকেও আমাদেরকে কি করতে হবে, খেয়াল করতে হবে। 11 নম্বর, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ করা। বিক্রিয়া সংগঠনের সময় বিক্রিয়া পর্যবেক্ষণ করতে হবে এবং বিষাক্ত ক্ষতিকর পদার্থ যেন পরিবেশে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সেই বিক্রিয়া সংগঠনের সময় আমাকে পর্যবেক্ষণ করতে হবে কোনো কিছু লিক করলো কিনা, কোনো বজ্র পদার্থ পরিবেশে ছড়িয়ে গেল কিনা, বিষাক্ত ক্ষতিকর পদার্থ পরিবেশে কোনোভাবেই যেন ছড়িয়ে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 12 নম্বর পয়েন্ট, দুর্ঘটনা প্রতিরোধ। সবচেয়ে নিরাপদ পদ্ধতি গ্রহণ করতে হবে কিংবা নিরাপদ পদ্ধতির উন্নয়ন করতে হবে যেন দুর্ঘটনা না ঘটে। দুর্ঘটনা ঘটলে সম্ভাব্য বিপদ সম্পর্কের পূর্ব হতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন আমরা বলি যে কি আমাদের হচ্ছে কি আছে কাপকো কর্ণফুলী সার কারখানা চিটাগাংয়ে আছে, সেটা একটা বড় হচ্ছে বৃহৎ একটি ইন্ডাস্ট্রি, সেখানে অ্যামোনিয়া উৎপাদিত হয় ইউরিয়া তৈরির জন্য। সেই অ্যামোনিয়া যদি বিস্ফোরণ ঘটে তাহলে ওই চিটাগাং শহরের অধিকাংশই কি হবে, একেবারে হচ্ছে মাটিতে মিশে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে, অনেক প্রাণহানি ঘটবে, পরিবেশের বিপর্যয় ঘটবে। তাহলে কোনো নিরাপদ, আমাকে সবসময় সেই ইন্ডাস্ট্রির দিকে কি করতে হবে, নিরাপদ পদ্ধতি গ্রহণ করতে হবে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সব সময় এটা দেখতে হবে। কোনো কিছু রিপেয়ারের যদি প্রয়োজন হয় তাহলে রিপেয়ার করতে হবে। আর যদি বিপদ ঘটেই যায় তাহলে তাৎক্ষণিক কি করণীয় সে সম্পর্কে ব্যবস্থা থাকতে হবে। এবার আমরা এই 12টির মূলনীতির কয়েকটির মাধ্যমে আমরা যাচাই করব দুটি পদ্ধতির মধ্যে কোনটি তুলনামূলক বেশি গ্রিনার। নিচের দুই পদ্ধতিতে ম্যালিক অ্যানহাইড্রাইড প্রস্তুত করা যায়। সর্বোচ্চ অ্যাটম ইকোনমিক বিষাক্ত বিকারকের ব্যবহারে উৎপন্ন বজ্র পদার্থের বিচারে কোন পদ্ধতি অধিক গ্রিন সেটা আমাদেরকে বিচার করতে হবে। সেই পদ্ধতি দুটি কি, বেনজিন প্লাস অক্সিজেন, ম্যালিক অ্যানহাইড্রাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, আর এখানে হচ্ছে বিউটেন প্লাস অক্সিজেন, ম্যালিক অ্যানহাইড্রাইড প্লাস পানি। তাহলে এই দুটা পদ্ধতিতেই ম্যালিক অ্যানহাইড্রাইড এই যৌগটা আমরা দেখতে পাচ্ছি একই রকম, এই যৌগটা তৈরি করা যায়। তাহলে যদি তৈরি করা যায় তাহলে কোন পদ্ধতি অধিক গ্রিন হবে আমরা একটু দেখি। আমরা পাশাপাশি দুই পদ্ধতি রেখেছি, আমরা প্রথমে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি বের করব। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা যাই, কাঙ্ক্ষিত উৎপাদ কি, এটা কয় মোল আছে, 2 মোল, তার আণবিক ভর কত আমরা বের করেছি, হচ্ছে কার্বনের 12 গুণন 4 যোগ হাইড্রোজেনের 1 গুণন 2 যোগ অক্সিজেনের 16 গুণন 3, আর 2 মোল আছে 2 দ্বারা গুণ করলাম। আর এখানে কি আছে 2 গুণনের হচ্ছে বেনজিনের আণবিক ভর 12 গুণন 6 যোগ 1 গুণন 6 আর 9 গুণন 16 গুণন 2, কারণ কি এর আণবিক ভর। তাহলে এটা বের করলে এই পদ্ধতিতে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি দাঁড়ায় 44.14%। আবার যদি এখান থেকে আমরা দেখি একই পদ্ধতি, ওখানে যেভাবে বললাম একই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে এখানে দাঁড়াচ্ছে 57.65%। অর্থাৎ সর্বোচ্চ অ্যাটম ইকোনমির বিচারে এটার মান বেশি। অর্থাৎ এখানে অধিকাংশ বিক্রিয়ক কি করেছে, হচ্ছে মোর দ্যান 57.65% বিক্রিয়ক পরমাণু উৎপাদে পরিণত হয়েছে। আর এটার অর্থ হচ্ছে কি অনলি 44.14% বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। তাহলে অধিক আমরা দেখলাম একটি পয়েন্ট, গ্রিন কেমিস্ট্রির একটি পয়েন্টের মধ্যে আমরা দেখেছি যে কি হচ্ছে বিক্রিয়ক সমূহ যেন সর্বোচ্চ সংখ্যক উৎপাদে পরিণত হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমাদের অধিক গ্রিন, এটা আমরা একটা দেখলাম পয়েন্ট।
আর এখানে বেনজিন ব্যবহৃত হয়েছে বিকারক, এখানে হচ্ছে বিউটেন। এই বিউটেনের চাইতে বেনজিন হচ্ছে অধিক পরিবেশের হচ্ছে ক্ষতিকর, তাহলে বিষাক্ত পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে বেনজিন, কিন্তু তুলনামূলক এটা কম ক্ষতিকর। তাহলে এই বিকারকের বিচারও আমরা দেখছি যে হচ্ছে এই পদ্ধতিটি অধিক গ্রিন। পার্সেন্টেজ অ্যাটমের বিচারও আমরা দেখছি এটা হচ্ছে অধিক গ্রিন। এবার আমরা পরিবেশ বিপর্যয়কারী উৎপাদের মধ্যে দেখব। উৎপাদে এখানে কি আছে? পানি আছে, এখানেও পানি আছে, পানি পরিবেশের জন্য ক্ষতিকর নয়, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে কোনো কার্বন ডাই অক্সাইড নাই। তাহলে হচ্ছে বিষাক্ত বজ্র পদার্থ উৎপন্নের বিচারও আমরা দেখতে পাচ্ছি যে এটা অধিক গ্রিন, এটা হচ্ছে এটার তুলনায় এটা অধিক গ্রিন। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে গ্রিনার পদ্ধতি। এই পদ্ধতিটা কি? গ্রিনার পদ্ধতি। আমরা এবার সিএফসি, এইচএফসি, এইচসিএফসি এবং হ্যালোন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই ছোট ছোট টার্ম আমরা একটু জেনে নিই। সিএফসি পূর্ণরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনস, এতে থাকে কার্বন, ফ্লোরিন ও ক্লোরিন। ক্লোরোফ্লোরোকার্বন এটা হচ্ছে সিএফসি। এইচএফসি হাইড্রোফ্লোরোকার্বনস, এতে থাকে হাইড্রোজেন, ফ্লোরিন ও কার্বন, কিন্তু কোনো ক্লোরিন থাকতে পারবে না। এইচএফসি বললেই সেখানে কোনো ক্লোরিন থাকতে পারবে না, এর পূর্ণরূপ হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বনস। এরপরে এইচসিএফসি হাইড্রোক্লোরোফ্লোরোকার্বনস, এতে থাকে হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন ও ক্লোরিন। বলছে যে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, তার মানে হাইড্রোজেন থাকবে, ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে। হ্যালোনস এরা হলো ফ্লুরোকার্বনস, নট হাইড্রোফ্লোরোকার্বনস, এরা হচ্ছে কি ফ্লুরোকার্বনস, যাতে কোনো হাইড্রোজেন থাকে না এবং কমপক্ষে একটি ব্রোমিন পরমাণু থাকবে। তাহলে কি ফ্লুরোকার্বনস, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে, কিন্তু কোনো হাইড্রোজেন থাকবে না এবং কমপক্ষে একটি ব্রোমিন পরমাণু থাকবে, সেটা হবে তাদেরকে কি বলবো? হ্যালোনস। এছাড়াও আরো কয়েকটি টার্ম ব্যবহৃত হয়, সেটা কি? এইচবিএফসি হাইড্রোবোমোফ্লুরোকার্বনস, অর্থাৎ হাইড্রোজেন থাকবে, ব্রোমিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে। তারপরে পারফ্লুরোকার্বনস, এতে থাকে কার্বন, ফ্লোরিন ও ব্রোমিন এবং কিছু কিছু যৌগের ক্লোরিন বা হাইড্রোজেন অথবা উভয় থাকতে পারে। তাহলে কি অবশ্যই থাকবে? কি কার্বন থাকবে, ফ্লোরিন থাকবে, ব্রোমিন থাকবে, এবং সাথে কি থাকতে পারে? ক্লোরিন অথবা হাইড্রোজেন থাকতে পারে, অথবা উভয় থাকতে পারে। এদেরকে বলবো পারফ্লুরোকার্বনস। সিএফসি নামকরণ, এখানে শুধু সিএফসি লেখা থাকলেও আসলে এটা সিএফসি হ্যালোন ব্যতীত বাকি যে নামগুলো বললাম সবার ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে আমার হচ্ছে এই নিয়ম প্রযোজ্য হবে। সিএফসি সমূহের নামকরণ হবে নিম্নরূপ, অর্থাৎ সিএফসি একটা হাইফেন, তারপরে এবিসি। এবিসি বলতে 3টা ডিজিট বোঝাচ্ছে, সেই 3টা ডিজিট কি হবে আমরা একটু বলি। এ সমান কার্বন পরমাণুর সংখ্যা -1, অর্থাৎ প্রকৃতপক্ষে অণুর আণবিক গঠনে যতটি কার্বন পরমাণু থাকবে তার থেকে একটা কম লিখতে হবে এখানে। তারপরে বি হচ্ছে কি? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা +1, অর্থাৎ যৌগের অণুতে প্রকৃতপক্ষে যতটি হাইড্রোজেন থাকবে তার সাথে 1 যোগ করে এখানে লিখতে হবে বি। এরপরে সি ফ্লোরিন পরমাণুর সংখ্যা, এখানে কোনো যোগ বিয়োগ নাই, যা আছে ফ্লোরিনের সংখ্যা তাই হচ্ছে হবে সি এর মান। কোন সিএফসি এর মান যদি 2 ডিজিটের হয় তবে বুঝতে হবে প্রথম ডিজিট এ এর মান 0, অর্থাৎ সিএফসি 11, তার মানে কি প্রথম এ এর মান হবে কি 0। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সংকেত হতে সংখ্যা নির্ণয়, আমরা এই সিএফসির নামকরণ 2 পদ্ধতিতে আলোচনা করব। সংকেত হতে সংখ্যা নির্ণয় আর সংখ্যা হতে সংকেত নির্ণয়, এই 2 পদ্ধতির মাধ্যমে আমরা শিখব। এখন একটা আমরা উদাহরণ দেব, একটার মাধ্যমে আমরা সবগুলো করতে পারবো, কারণ একটা শিখলেই সবগুলো জানা যাবে। C2Cl3F3, এটার সংখ্যা কি হবে, এটাকে কি আমরা সিএফসি কত বলবো সেটা আমরা নির্ণয় করব। তাহলে এ সমান আমরা কি বলেছি? কার্বন পরমাণুর সংখ্যা -1, এখানে কয়টা আছে? 2টা আছে, তাহলে 2 - 1 তাহলে 1, তাহলে এর মান হলো কি 1। তারপরে বি সমান হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যোগ 1, যতটি আছে তার সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে, একটিও নাই, তাহলে কি হবে? 0 যোগ 1, মানে কোনো কিছু নাই সেটা 0 আর তার সাথে 1 যোগ করতে হবে 1, তাহলে বি এর মানও হলো 1। আর সি হচ্ছে ফ্লোরিন পরমাণুর সংখ্যা, এখানে কত আছে? ফ্লোরিন পরমাণু আছে 3টি, তাহলে এ বি সি এর মান আমরা জেনে গেলাম। তাহলে সুতরাং এই যৌগটা C2Cl3F3 যৌগের নাম হবে CFC113, 113, CFC-113। তাহলে এই একই নিয়মে যে কোনো যৌগ যদি আমরা এখানে লিখে দিই, তা এই পদ্ধতিতে আমরা কি করতে পারবো? তার সংখ্যা নির্ণয় করতে পারবো।
প্রথমে এবিসি সংখ্যার সাথে 90 যোগ করে নতুন একটি 3 ডিজিটের সংখ্যা XYZ নির্ণয় করতে হবে। তাহলে কি আমার যদি সিএফসি 11 হয় তাহলে 11 এর সাথে আমি কি করব 90 যোগ করব, তাহলে 101 হবে, তাহলে সেটা 3 ডিজিটের হবে। x সমান কার্বন পরমাণুর সংখ্যা, তাহলে x এর জায়গায় পড়ছে 1, তাহলে কার্বন পরমাণুর সংখ্যা হবে 1। তবে y হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তাহলে আগের যে উদাহরণ দিলাম সেখানে 101 এর মধ্যে মিডিলেরটা হচ্ছে y এবং মিডিলে হবে কি 0, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 0। আবার z হচ্ছে ফ্লোরিন পরমাণুর সংখ্যা, অর্থাৎ 3 নম্বর ডিজিটটা, তাহলে 101 এর মধ্যে 3 নম্বর ডিজিটটা হচ্ছে কি আমার 1, তাহলে ফ্লোরিনের সংখ্যা হবে 1। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে, এই আমাদের 3 ডিজিট সম্পূর্ণ XYZ নির্ণয় করতে হবে। এরপরে 2x + 2 - y - z এই সংখ্যাটা হবে ক্লোরিন পরমাণুর সংখ্যা। তাহলে আমরা তিনটি সরাসরি 90 এর সাথে ABC এর মান যোগ করে XYZ পেয়ে যাচ্ছি, আর ক্লোরিন পরমাণুর সংখ্যা পাবো এই ফর্মুলা থেকে, অর্থাৎ 2x + 2 - y - z এখান থেকে। তাহলে HCFC-142b এই বি এর কথা আমরা পরেও আলোচনা করব, এখনো বলছি বি শুধু আইসোমার বোঝাতে প্রকাশ করা হয়, অর্থাৎ সিএফসির নামের অংশ নয়, এটা শুধুমাত্র আইসোমার বোঝাতে, গাঠনিক সংকেত বোঝাতে এটা ব্যবহার করা হয়। তাহলে কি প্রথমে 90 যোগ করব কার সাথে, এবিসি নাম্বারের সাথে, তাহলে 90 যোগ 142 সমান 232। তাহলে XYZ পেলাম, x হচ্ছে কি কার্বন পরমাণুর সংখ্যা সমান এখান থেকে কি পাচ্ছি 2, y হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এখান থেকে পাচ্ছি 3, z হচ্ছে ফ্লোরিন পরমাণুর সংখ্যা সমান এখান থেকে পাচ্ছি 2, আর 2x + 2 - y - z সমান থেকে কি পাচ্ছি 2 × x এর মান 2, তাহলে 2 প্লাস হচ্ছে ফর্মুলা 2 -3, y এর মান হচ্ছে কি 3, আর z এর মান হচ্ছে 2, তাহলে 6 - 5 = 1, অর্থাৎ এটা হচ্ছে কি ক্লোরিন পরমাণুর সংখ্যা হবে কি 1। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং HCFC-142b যোগের সংকেত হবে C2H3F2Cl। এখানে বি দ্বারা শুধুমাত্র আইসোমার বোঝানো হয়েছে, যা গাঠনিক সংকেতের সাথে যুক্ত, আণবিক সংকেতের সাথে নয়। এখানে বি এর অর্থ হলো 3টি হাইড্রোজেন পরমাণু একই কার্বনের সাথে যুক্ত। যদি আমরা কি করি, এটাকে যদি আমরা গাঠনিক সংকেত লিখি তাহলে বি থাকলে সেটাকে লিখতে হবে 3টি হাইড্রোজেন পরমাণু একই কার্বনের সাথে যুক্ত, আর অন্যটার সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, এই ফর্মুলায় যেতে হবে, অর্থাৎ CH3CF2Cl এটা হবে। যদি বি না থাকতো তাহলে বোঝাতো একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন ও একটি ক্লোরিন, এবং অপর কার্বনের সাথে একটি হাইড্রোজেন ও 2টি ফ্লোরিন যুক্ত। তাহলে বি না থাকলে শুধুমাত্র 142 থাকলে এই পদ্ধতি, আর যদি বি আসে তাই এই পদ্ধতি গাঠনিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে। হ্যালোনসের নামকরণ, হ্যালোনসের নামকরণ হবে 4 ডিজিটের, অর্থাৎ ABCD, যেখানে এ কার্বন পরমাণুর সংখ্যা, বি ফ্লোরিন পরমাণুর সংখ্যা, সি ক্লোরিন পরমাণুর সংখ্যা, ডি ব্রোমিন পরমাণুর সংখ্যা, অর্থাৎ 4 ডিজিটের, কোনো ঝামেলা নাই, খুবই সোজা। সুতরাং C2F4Br2 হলো 2402, কারণ কি এর মান হচ্ছে 2, আর হচ্ছে বি এর মান হচ্ছে 4, ডি এর মান কোনো ব্রোমিন না, হচ্ছে সি এর মান ক্লোরিন পরমাণু নাই তাহলে 0, আর ডি ব্রোমিন আছে 2টা তাহলে 2, তাহলে 2402। এইভাবে হ্যালোন সমূহের নামকরণ করতে হয়। এবার আরেকটা টার্ম আমরা ছোট্ট একটা টার্ম পড়বো, গ্রিন ফুয়েল। গ্রিন ফুয়েল বা বায়োফুয়েলও বলা হয় হলো এমন একটি জ্বালানি যা উদ্ভিদ ও প্রাণীর পাতন ডিস্টিলেশন হতে প্রাপ্ত, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী দেহের যদি আমরা বিধ্বংসী পাতন করি, সেই পাতনের মাধ্যমে প্রাপ্ত যে তেল সেটাকে আমরা বায়োফুয়েল বলবো বা গ্রিন ফুয়েল বলবো। অনেকে মনে করেন জীবাশ্ম জ্বালানি যেটাকে আমরা ফসিল ফুয়েল বলি, যে গ্রিন ফুয়েল অধিক পরিবেশ বান্ধব। তাহলে আমরা যেহেতু পরিবেশের কথা বলছি তাহলে গ্রিন ফুয়েলের কথা মাথায় রাখতে হবে, যদিও এটা সবাই মনে করেন না, কিছু কিছু সায়েন্টিস্ট মনে করেন যে ফসিল ফুয়েলের চাইতে এই হচ্ছে গ্রিন ফুয়েল অধিক পরিবেশ বান্ধব। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই।